তো চ্যাপ্টারটার নাম হচ্ছে ওয়ার্ক অ্যান্ড এনার্জি। আচ্ছা, ওয়ার্ক মানে তোরা কি বুঝিস? কাজ করা। আর কাজ করার জন্য কি লাগে? এনার্জি। তো চ্যাপ্টারটার নাম ওয়ার্ক অ্যান্ড এনার্জি। বুঝতে পারছিস? তো এখানে আমরা কি করব, দেখ কাজ বলতে কি বুঝিস? যে কোনো কিছুই একটা কাজ হতে পারে। যে কোনো কিছু করতে যেটা তুই এনার্জি ব্যবহার করছিস সেটাকে আমরা কাজ বলি। যে কোনো কিছুতে যেখানে এনার্জি স্পেন্ড হচ্ছে, যেমন বাসন মাজা, নাচ করা, গান করা, পড়াশোনা করা, কারোর সঙ্গে ঝগড়াঝাটি করা, এগুলো হচ্ছে তোর কাজ। মানে আমরা 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 লোকাল ভাষায় যেটা বুঝি। এই শুরু হয়ে গেল কিন্তু। এটা হচ্ছে, এটাকে বলে ওয়ার্ক। এটাকে বলে ওয়ার্ক। ঠিক আছে, এটা হচ্ছে কাজ। আমাদের লোকাল ভাষায় কাজ হচ্ছে এটা। ঠিক আছে, সিঁড়ি দিয়ে ওঠানামা করছিস, কারোর সঙ্গে মারপিট করছিস, সব এগুলো হচ্ছে কাজ। কিন্তু তোরা হয়তো এতদিন ফিজিক্স পড়ে একটু হালকা একটু আইডিয়াটা পেয়েছিস যে কাজ, যে আমরা ওয়ার্ক যেটাকে আমরা বলি, যদি আমি এটাকে একটা ফিজিক্সের পার্সপেক্টিভে আনি, যদি আমি এটাকে পদার্থ বিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে আমি এটাকে রূপায়ণ করার চেষ্টা করি, তারা রূপান্তরিত করার চেষ্টা করি, তাহলে আমার একটা ভীষণ স্পেসিফিক ডেফিনিশন লাগবে ওয়ার্কের। আমার এরকম বললে হবে না যে এই এই কাজ করছে, ওই কাজ করছে, এটা এটা ওয়ার্ক, এরকম করলে আমার কিন্তু হবে না। আমার সায়েন্টিফিক কনটেক্সটে একটা আমার ডেফিনিশন লাগবে ওয়ার্কের। একমাত্র তাহলেই আমি এর সঙ্গে কিছু সায়েন্টিফিক ফর্মুলেশন করতে পারবো। তো সায়েন্সে ওয়ার্কটা কেমন করে ডিফাইন করা সেটা আমাদের বোঝা দরকার। এটুকু জানলেই তোর চ্যাপ্টারের পুরো আধা হয়ে যাবে। তো দেখ, যদি তুই কোন রকমের কোনো ফোর্স কোথাও অ্যাপ্লাই না করিস, কাজ করতে পারবি না? নট লিটারালি না। আচ্ছা, সাপোজ আমি এরকম বলছি, তুই সাপোজ একটা দেওয়ালের দিকে জোরে 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 ধাক্কা মারছিস, দেওয়ালের দিকে খুব জোরে তুই ধাক্কা মারছিস। তো যদি দেওয়ালের দিকে তুই খুব জোরে ধাক্কা মারিস, তুই কি এটা বলতে পারবি যে তুই কাজ করলি? হয়তো লোকেরা বলবে যে তুই কাজ করছিস, কিন্তু সায়েন্সের ভাষায় তুই কিন্তু কোনো কাজ করছিস না। তো আমি কখন বলি সায়েন্সের ভাষায় আমরা কাজ কখন বলি? সায়েন্সের ভাষায় আমরা কাজ তখন বলি যখন একটা ফোর্স আমি অ্যাপ্লাই করছি, একটা ফোর্স যখন আমি লাগাচ্ছি, আর সেই দিকে যখন কোনো মোশন হচ্ছে। বুঝতে পেরেছিস ব্যাপারটা? আমি যদি একটা অবজেক্ট আছে এখানে ফোর্স লাগাই আর এই ডাইরেকশনে যদি এত দূর চলে আসে অবজেক্টটা, তাহলে আমরা বলবো যে সায়েন্টিফিক্যালি কাজ হয়েছে। বোঝা গেছে ব্যাপারটা? বুঝতে পেরেছিস? এর জন্য সায়েন্সটা একটু স্পেসিফিক আর কি। আমি যদি আজকে এরকম একটা এখানে ব্লক রাখি আর আমি যদি সারফেসের আন্ডারটাকে দাবতে থাকি দাবতে থাকি দাবতে থাকি, তাহলে হয়তো তোর লোকজন বলবে যে তুই কাজ করছিস, কিন্তু সায়েন্সের টার্মে কোনো কাজ হচ্ছে না। কেন? কারণ তুই ফোর্স লাগাচ্ছিস কিন্তু ডিসপ্লেসমেন্ট কিছু নেই তোর। তো যে ফোর্স লাগাচ্ছিস সেটার কোনো এফেক্ট আমি দেখতে পাচ্ছি না ইন টার্মস অফ ডিসপ্লেসমেন্ট। বোঝা যাচ্ছে ব্যাপারটা? তো যে কোনো এরকম একটা কন্ট্যাক্ট ফোর্স যদি আমার কাছে থাকে, এই কন্ট্যাক্ট ফোর্স মানে যেমন যেগুলো একদম প্রথম চ্যাপ্টারে পড়ে এসেছিলিস, যে ফোর্স গুলো বায়া কন্ট্যাক্ট অ্যাক্ট করে আর কি। মোস্ট ফোর্স, তোরা অনেক রকমের ফোর্স দেখিস সেখানে, যেটা কন্ট্যাক্ট ফোর্স। তো একটা কন্ট্যাক্ট ফোর্স যখন একটা অবজেক্টের উপরে ওয়ার্ক করছে, সেটা ওই ডাইরেকশনে অবজেক্টটাকে মুভ করালেই একমাত্র সায়েন্সে আমরা বলি যে কিছু একটা ওয়ার্ক হবে। যদি ফোর্সই না থাকে তাহলে কোনো কাজ হওয়ার কোনো সিনই নেই। যদি ফোর্স থাকে তাহলে ডিসপ্লেসমেন্ট হওয়াটা দরকার কাজ হওয়ার জন্য। তাহলে একটা জিনিস লক্ষ্য করেছিস যে ফোর্স আর ডিসপ্লেসমেন্ট এই দুটো টার্ম যে ইন্টিমেটলি রিলেটেড কাজের সাথে, এটুকু বুঝতে পেরেছিস তো? তাহলে আমরা সায়েন্টিফিক ডেফিনিশন কি দিই ওয়ার্ক ডানের? ওয়ার্ক ডান W is equal to force into displacement S in the direction of force.
এই কথাটা ভালো করে মনে রাখবি, আমি যে কথাগুলো বলছি এটা খুব ভালো করে মনে রাখবি। ডিসপ্লেসমেন্ট ইন দ্য ডাইরেকশন অফ ফোর্স, ইন দ্য ডাইরেকশন অফ ফোর্স, ইন দ্য ডাইরেকশন অফ ফোর্স। বোঝা গেছে? তাহলে আমি যদি বলি ফাইনালি আমার কাছে এটা আসলো প্রথম ফর্মুলা, যে ওয়ার্ক ডান, যেটা যে কোনো একটা ফোর্সের দ্বারা যে ওয়ার্ক ডানটা একটা অবজেক্টের উপরে, সেটা হচ্ছে ওই ফোর্সটা যেটা লাগছে মাল্টিপ্লাইড বাই যেই ডিসপ্লেসমেন্টটা হচ্ছে, যত দূর অবজেক্টে যাচ্ছে সেই ফোর্সের ইয়েতে, সেই ফোর্সের এফেক্টে। তাহলে আমাকে এবার একটা কথা বল, ওয়ার্ক ডানের এসআই ইউনিট কি হবে? ওয়ার্ক ডানের এসআই ইউনিট কেউ বল কি হবে? ভেবে দেখ, ফোর্সের এসআই ইউনিট হচ্ছে নিউটন, ডিসপ্লেসমেন্টের এসআই ইউনিট মিটার। তাহলে ওয়ার্ক ডানের এসআই ইউনিট হবে নিউটন মিটার। নিউটন মিটারকে আরেক ভাষায় জুলও বলে, জুল। জুল, ঠিক আছে? জুল হচ্ছে এনার্জির ইউনিট, মানে এনার্জির ইকুইভ্যালেন্ট। তো ওয়ার্ক ডান এক ধরনের কি হচ্ছে, এনার্জিরই এক্সপ্রেশন না? আমি কাজ করছি কি দিয়ে? এনার্জি দিয়ে। এনার্জি না থাকলে কাজ করতে পারবো না। তো ওয়ার্ক ডান আর এনার্জি টার্ম দুটো খুব রিলেটেড আর কি, যেটা আমরা একটু পরে জানবো। বাট এখন আমরা ব্যাস এতটুকু জানি যে ওয়ার্ক ডানের ইউনিট সবসময় জুল হয় যদি এসআই ইউনিট লিখিস। তাহলে ইউনিটটা কি হবে? ইউনিটটা আমার কাছে হয় তুই নিউটন মিটার লিখতে পারিস, বা একটা কমন নোশন জুল। বোঝা গেছে ব্যাপারটা? এবার তোকে আমি বলি, একটা প্রবলেম কর তোরা। সাপোজ একটা অবজেক্ট আছে আমার কাছে, আমি যদি অবজেক্টটাকে টেনে টেনে আনি, 6 নিউটন ফোর্স লাগিয়ে আমি টানলাম তোর সাপোজ 60 সেন্টিমিটার। তো এইখানে পৌঁছানোর জন্য আমি সারফেসটাকে ফ্রিকশনলেস ধরে নিচ্ছি, ভীষণ স্মুথ সারফেস আমি ধরে নিচ্ছি। তো এইখানে 60 সেন্টিমিটার দূরে এটা পৌঁছানোর জন্য বক্সটা কতখানি ওয়ার্ক ডান করতে হবে এই ফোর্সটাকে, বা কতখানি ওয়ার্ক ডান করেছে? ওয়ার্ক ডান কি হবে? ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট ইন দ্য ডাইরেকশন অফ ফোর্স। ফোর্স লাগছে 6 নিউটন, ডিসপ্লেসমেন্ট হচ্ছে 60 সেন্টিমিটার, এত দূর যাচ্ছে। তো 60 সেন্টিমিটার মানে 60/100 মিটার হয়ে গেল, এটাকে মাল্টিপ্লাই করে দে। তাহলে এটা হচ্ছে তোর কাছে 3.6 নিউটন মিটার বা 3.6 জুল। গাধা কোথাকার! তো একটা অবজেক্টকে যদি তুই 6 নিউটন ফোর্স অ্যাপ্লাই করে 60 সেন্টিমিটার দূরে আনতে চাস, মুভ করতে চাস, তাহলে তোর যে কাজটা তোকে ইয়ে করতে হবে, the work you have to do is 3.6 জুল। বোঝা গেছে? এত এনার্জি তোকে খরচা করতে হবে। বুঝতে পেরেছিস ব্যাপারটা? given that this surface is absolutely frictionless, নালে কিন্তু ফ্রিকশন ফোর্স আবার উল্টো ওয়ার্ক ডান করবে। দ্যাটস এ ডিফারেন্ট। বুঝেছিস সবাই এই কোশ্চেনটা? আরেকটা কোশ্চেন কর। সাপোজ সম্পৃক্তা কুলির কাজ করছে, কুলির চাকরি পাইছে, কুলি তো লাগেজ মাথায় করে নিলি, এটা 10 কেজির লাগেজ মাথায় করে নিলি, নিয়ে গেলি প্ল্যাটফর্মের সামনে, ঠিক আছে? ধর 15 মিটার গেলি। তো কোয়েশ্চেনটা ভালো করে শুনবি, হাউ মাচ ওয়ার্ক ইজ ডান বাই গ্র্যাভিটি অন, হাউ মাচ ওয়ার্ক ইজ ডান বাই গ্র্যাভিটি, এটা পার কর। 10 কেজি, 10 কেজি মাথার উপরে উঠাচ্ছিস, কুলিবাজি করছিস, করে প্ল্যাটফর্মের সামনে গেলি। তো আমি জিজ্ঞাসা করছি যে গ্র্যাভিটি কতখানি কাজ তোর উপরে করছে? আনসারটা হবে 0 জুল। 0 কেন? এত দূর কুলি নিয়ে গেল, গ্র্যাভিটি 0 ওয়ার্ক করছে? হ্যাঁ করছে। কেন? ভেবে দেখ, গ্র্যাভিটি সবসময় নিচে লাগছে, কিন্তু নিচের মোশনই হচ্ছে না, কারণ কুলিটা একদম স্ট্রেট যাচ্ছে প্যারালাল এরকম। বুঝতে পেরেছিস ব্যাপারটা? তো F into S মানে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট ইন দ্য ডাইরেকশন অফ ফোর্স। ফোর্সের ডাইরেকশনে যে ডিসপ্লেসমেন্ট সেটা। বুঝতে পারছিস? এখানে ফোর্স যেদিকে লাগছে, নিচে ফোর্স লাগছে, গ্র্যাভিটির ফোর্সটা নিচে, কিন্তু এর ডাইরেকশনে কিন্তু তোর কোনো
ইয়ে নেই, ডিসপ্লেসমেন্ট নেই। যদি ডাইরেকশনে ডিসপ্লেসমেন্ট হতে হয় নিচের দিকে, তাহলে সম্পৃক্তকায় বাংরু হতে হবে পুত করে ওয়েট নিয়ে, না হলে লম্বা হতে হবে। ধীরে ধীরে এখানে যেতে 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 যদি বাংরু হয়ে যায় বা লম্বা হয়ে যায়, তাহলেই একমাত্র গ্র্যাভিটির জন্য উপরে বা নিচে গেছে। বাট এখানে গ্র্যাভিটির জন্য কি গ্র্যাভিটির ডাইরেকশনে কোনো ডিসপ্লেসমেন্ট আছে? আছে কি? ডিসপ্লেসমেন্ট নেই। ডিসপ্লেসমেন্ট খালি এদিক ওদিকে যদি হয়, একদম হরিজন্টালি, কিন্তু গ্র্যাভিটি ভার্টিক্যালি। তো ওয়ার্ক ডান গ্র্যাভিটি কত করেছে? একদম শুরুতে যদি তুই একটু কনসেন্ট্রেট করিস, যেটা তোর জন্য খুব কষ্ট করা, আমি বলেছিলাম ওয়ার্ক ডান মানে ফোর্স, আর মাল্টিপ্লাইড বাই যে ডিসপ্লেসমেন্ট। কোন ডিসপ্লেসমেন্ট? ফোর্সের ডাইরেকশনে, যেই ডাইরেকশনে ফোর্স লাগছে সেই ডাইরেকশনে যতটা ডিসপ্লেস করছে সেটা হচ্ছে ওয়ার্ক ডান। বোঝা গেছে? এখানে যেটা করলি, 6 নিউটন ডান দিকে লাগছিল, ডান দিকেই অবজেক্টটা সরে গেল 60 সেন্টিমিটার। আরে এখানে ছিল, এটা ডান দিকে সরলো না ব্লকটা এই কোশ্চেনে? তো যেই দিকে ফোর্স লেগেছে ওই দিকেই সরেছে। তাহলে ফোর্সটা তুই দিলি 6 নিউটন, আর ডিসপ্লেসমেন্ট যেই ডাইরেকশন ফোর্সের সেই ডাইরেকশনে সেটা তোর 660 সেন্টিমিটার হচ্ছে। কিন্তু এইখানে দেখ, এখানে যে গ্র্যাভিটি তোর আছে না, এই গ্র্যাভিটিটা নিচে লাগছে, কিন্তু নিচে কোনো মোশন নেই। কুলিটা খালি ডান দিক বাদিক যাচ্ছে, ওপর নিচে কোনো মোশন নেই ওর। যেহেতু নেই, তাই গ্র্যাভিটি কোনো ওয়ার্কই করছে না ওর উপরে, কারণ ডিসপ্লেসমেন্ট ইন দা ডাইরেকশন অফ গ্র্যাভিটি 0 মিটারস। বোঝা গেছে? লেখ তুই কবিতা, ছন্দ, গদ্য, পদ্য, গান সব লেখ, তুমি দেখবো না কিছু। আচ্ছা দেখ, ও আচ্ছা, এটার একটা স্টোরি আছে, এটা মানা করছিলাম, এই পাগলটা সেটাই করছে। আচ্ছা, কোশ্চেনটা এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এরকম ছিল। ওর বাবা যদি বলতো ওকে যে স্নান করো, বলে করবো না। যদি বলে যে শরীরটা একটু পরিষ্কার কর, সাবান দিয়ে কাদা দিয়ে নোংরা করবে। বলতো যে আয়রনের জামা কাপড়, আয়রন করা জামা কাপড় পরে যাও, আয়রন নষ্ট করে যাবে জামা কাপড় পরে। আচ্ছা দেখ, find the work done by friction on the block. এদিকে যে কোনো একটা ফোর্স লাগছে, ঠিক আছে? এটা টেনে 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 এটাকে 7 মিটার দূরে আনলো। আমি জিজ্ঞাসা করেছি যে ফ্রিকশন যেটা লাগছে 60 নিউটন কনস্ট্যান্টলি অপোজিট ডাইরেকশন লাগছে, সেটা কত ওয়ার্ক ডান করবে? তাড়াতাড়ি সলভ করবে। কোশ্চেনটা হচ্ছে, একটা যে কোনো সারফেসে ফ্রিকশন থাকে, তো একটা অবজেক্টকে তুই টেনে এখান থেকে ওখানে আনলি, তো ফ্রিকশন তো কাজ করছে ওর উপরে। তো ফ্রিকশন কতটা কাজ করবে, এই ওয়ার্ক ডানটা বার কর ফ্রিকশনের জন্য। পরিষ্কার ইংরেজিতে লেখা আছে, কি জানি না বোঝার কি আছে তোদের। এখানে ওয়ার্ক ডান হচ্ছে ফোর্স অফ ফ্রিকশন ইনটু ডিসপ্লেসমেন্ট। এবার ফ্রিকশন যদি বাদিকে ধরিস, ডিসপ্লেসমেন্ট ঠিক তার উল্টো দিকে হচ্ছে, সেই লাইনের আলো কিন্তু উল্টো দিকে। তাই এটা আমাকে -7 হিসাবে বসাতে হবে। তো এটা -420 জুল হচ্ছে ওয়ার্ক ডান। বুঝতে পেরেছিস? কারণ যেই দিকে ফ্রিকশন ফোর্সটা লাগছে তার উল্টো দিকে ডিসপ্লেসমেন্টটা হচ্ছে। তাহলে তোদের মোটামুটি এই টাইপেরই প্রবলেম আসবে, খুব খুব বেশি প্রবলেম। তো বেসিক্যালি ওয়ার্ক তোদেরকে বার করতে হতে পারে, এই টাইপেরই কোশ্চেন আসবে ওয়ার্কের উপর, আর কিছু না। তো বেসিক্যালি তোদের ওয়ার্ক পার্টটা কমপ্লিট। বাকি পার্টটা কি আছে? এনার্জি। এইটা হচ্ছে ইম্পর্টেন্ট, এর সাথে তোর অনেক কিছু জড়িত। প্রথম হচ্ছে এনার্জি টার্মটা ভীষণ ইন্টারেস্টিং রে। 16th সেঞ্চুরিতে এটা কয়েন করা হয়েছিল যে এনার্জি ক্যান নাইদার বি ক্রিয়েটেড নর বি ডেস্ট্রয়েড। এনার্জির কোনো সৃষ্টি নেই, কোনো ধ্বংস নেই। কেউ সৃষ্টি করতে পারবে না নতুন এনার্জিকে, কেউ ধ্বংস করতে পারবে না নতুন এনার্জিকে। এনার্জি খালি একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে বদলাতে পারে। যেমন তুই খেলি, তোর এনার্জি হলো তুই থাপড় মারলি কাউকে, একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে তুই বদলাচ্ছিস। আমি খেয়েছি, আমার কাছে যে স্টোরড এনার্জিটা আছে সেটাকে আমি এখন সাউন্ড এনার্জি হিসাবে অতিবাহিত করছি। তো এনার্জি সব সময় আশেপাশে ফর্ম চেঞ্জ করতে আছে। এই ফ্যানটা এখানে চলছে, এটা ইলেকট্রিক এনার্জি থেকে আমাকে, এখানে ফ্যানে হালকা একটু সাউন্ড হচ্ছে, সাউন্ড এনার্জি দিচ্ছে। মেকানিক্যাল এনার্জি এখানে হচ্ছে ইলেকট্রিক্যাল থেকে মেকানিক্যাল, কারণ পার্টটা মুভ করছে। ঠিক ওরকম যে লাইট জ্বলছে, ইলেকট্রিক্যাল এনার্জি থেকে আমি লাইট এনার্জি পাচ্ছি।
বুঝতে পেরেছিস ব্যাপারটা? তো বেসিক্যালি এনার্জি সব সময় একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে তোর কনভার্ট হতে থাকে আর কি। তো এনার্জি একটা ভীষণই বিশিষ্ট একটা জিনিস, ভীষণ বিশিষ্ট, কারণ ভীষণ ফান্ডামেন্টাল স্কেলে এখনো কেউ এনার্জির ব্যাপারে খুব বেশি একদম ফান্ডামেন্টাল ডেপথে কেউ জানে না। আমরা এখানে সায়েন্সের বইতে লেখা আছে এসব জিনিসপত্র যেগুলো আমাদের সাবজেক্টিভ ইয়েতে নেই, সাবজেক্টিভ ডোমেনে নেই, সেগুলো আমরা আনবো না। সো বেসিক্যালি সায়েন্সের গল্পটাই সবসময় হয় কোন রকমের ভগবান বা ভূতের কোন রকমের কোন অ্যাজাম্পশন না ধরে। বুঝতে পেরেছিস? কারণ এই যে ভগবানের যে কনসেপ্টটা সেটা মানুষেরই তৈরি করা, আর এই মানুষরা যারা নিজের জন্য কোনোদিন কিছু করতে পারে নাই। আমরা সবাই তো ভূত রে বাবা, আমরা সবাই তো ভূত, খালি আমাদের একটা শরীর আছে ব্যাস। আচ্ছা যাকে এসব 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 টপিক সায়েন্সের না, এসবের জন্য আমরা অন্য দিন রাখবো এসব ডিসকাশনের জন্য। এখন আমি যেহেতু সায়েন্স পড়াচ্ছি, তো সায়েন্স টিচারের জন্য মানানসই না যে সে সব ভূত প্রেত নিয়ে গল্প গুজব করে। তো আমরা এটার জন্য আলাদা একটা ক্লাস রাখবো কোনোদিন। চ্যাপ্টারটা শেষ করে নি, ভালো প্রিপারেশন দেখি তোদের। আচ্ছা, তো বেসিক্যালি ভূতের গল্প না, জাস্ট অনেক রকমের ডিসকাশন। তো বেসিক্যালি এই জিনিসটা বুঝছিস যে তুই যে খাচ্ছিস, তুই যে এনার্জি পাচ্ছিস, সেটা কিন্তু তৈরি হচ্ছে না, সেটা গাছ যেটা সূর্যের এনার্জিকে কনভার্ট করেছিল খাওয়ারে, সেটা কিন্তু তোর ব্রেক হয়ে ওখান থেকে তুই এনার্জি পাচ্ছিস। বুঝতে পেরেছিস ব্যাপারটা? এনার্জি এমন একটা অসাধারণ জিনিস যেটা সব জায়গায় আছে কিন্তু কাউন্টেবল না, মানে কেউ ধরতে পারবে না কোথায় আছে এনার্জি। এনার্জির আমরা বিভিন্ন ফর্ম দেখতে পারি, বাট এনার্জি ইন ইটস এসেন্স সেটা ফর্মলেস, এনার্জির কোনো ফর্ম নেই। তো যদি আমরা এনার্জির ফর্মের কথা বলি, তো এনার্জি বিভিন্ন ফর্মে এক্সিস্ট করতে পারে। কি কি? যেমন তোর পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি, হিট এনার্জি, কেমিক্যাল এনার্জি, ইলেকট্রিক্যাল এনার্জি, লাইট এনার্জি। বুঝতে পারছিস ব্যাপারটা? তো এনার্জি বিভিন্ন ফর্মে এক্সিস্ট করতে পারে এরকম করে। তো বহু আছে, বহু ফর্মের এনার্জি আছে, বাট আমরা অত বেশি কিছু এখন ডিসকাস করব না, কারণ আমাদের ওয়ার্ক এনার্জি চ্যাপ্টারটাতে উই আর স্পেসিফিক্যালি ইন্টারেস্টেড, আমাদের স্পেসিফিক ইন্টারেস্ট হচ্ছে এই পোটেনশিয়াল আর কাইনেটিক এনার্জি। বুঝতে পেরেছিস ব্যাপারটা? পোটেনশিয়াল আর কাইনেটিক এই দুটোকে মিলে বলে মেকানিক্যাল এনার্জি। মেকানিক্যাল এনার্জি, কারণ কিছু যদি চলতে হয়, চালিত করতে হয় কিছু, তাহলে ওর পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জির এক্সপ্রেশন লাগবেই। কেমিক্যাল ছাড়াও কিছু চলতে পারে, ইলেকট্রিক ছাড়াও কিছু চলতে পারে, লাইট ছাড়াও কিছু চলতে পারে, কিন্তু পোটেনশিয়াল আর কাইনেটিক এনার্জি ছাড়া কিন্তু কোনো মেকানিক্যাল মানে কাজ করা যাবে না, কোনো রকমের মেকানিক্যাল কিছু হবে না। মেকানিক্যাল মানে যেগুলো মুভমেন্টের সঙ্গে অ্যাসোসিয়েটেড, সেটা কিন্তু হবে না। বুঝতে পেরেছিস ব্যাপারটা? এই যে এনার্জি নিয়ে বিভিন্ন রকমের কাজ করেছিলেন একজন সায়েন্টিস্ট, যার নাম হচ্ছে জেমস প্রেসকট জুল। তার রেসপেক্টে আমরা এনার্জির যে ইউনিটটাকে, সেটাকে আমরা জুল হিসাবে রাখি। তো এনার্জির ওয়ান্স এগেইন এনার্জির বিভিন্ন ধরনের ফর্ম আছে, অ্যাজ ইন আমি বললাম। তো এইখানে আমরা স্পেসিফিক্যালি ফোকাস করব দুটো ফর্ম, একটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, একটা কাইনেটিক এনার্জি। তো স্টার্ট করি কাইনেটিক এনার্জি দিয়ে। তো কাইনেটিক এনার্জি কি? দেখ, কাইনেটিক নামটা শুনে হয়তো বুঝতে পারছিস তোরা, কাইনেটিক মানে রিলেটেড টু মোশন। তো সাপোজ যে কোনো একটা অবজেক্ট মোশনে আছে, তো মোশনে যখন থাকে তখন অফকোর্স এনার্জি থাকে। এনার্জি ছাড়া তোর কেউ মোশনে থাকতে পারবে? বল না, পারবে কি? কোনো কিছুকে যদি তুই এনার্জি না দিস, সেটা কিন্তু মোশনে থাকতে পারবে না। যেমন একটা গুলির অ্যাপারেন্টলি কোনো এনার্জি নেই, কাইনেটিক এনার্জি নেই, কিন্তু তুই দুম করে গুলিটাকে বন্দুকের মধ্যে ধাক্কা মারলি, তো গুলিটা ধুম করে বেরোলো ভীষণ স্পিডে। এটা কি করলি? তুই এনার্জি ট্রান্সফার করলি, তাই না? কি তুই এনার্জিটা ট্রান্সফার করলি, আর তোর গুলিটা কিন্তু বেরিয়ে গেল। তো এটাকে কি বলা হয়? কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি কি জিনিস? না, কাইনেটিক এনার্জি হচ্ছে
একটা মুভিং অবজেক্টের মধ্যে যে এনার্জিটা থাকে, একটা অবজেক্ট তার মোশনে থাকার জন্য যে এনার্জিটা রাখে সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি। তো এনার্জি এমন একটা জিনিস যেটা কাজ করতে পারে, কাইনেটিক এনার্জি কাজ করতে পারে, অ্যাবসলিউটলি কাজ করতে পারে। যেমন তোর বিভিন্ন রকমের, ধর তো হাওয়া হচ্ছে লক্ষ্য করেছিস? হাওয়া হচ্ছে মানে কি, যে এয়ার পার্টিকেলস গুলো যে আছে সেগুলো তোর মোশনে আছে। তার মানে কি, পুরো হাওয়ার তখন কাইনেটিক এনার্জি আছে। তো হাওয়ার কাইনেটিক এনার্জি আছে। তো এই যে কাইনেটিক এনার্জিটা যে আছে, তুই কি করে বুঝবি যে তোর কাইনেটিক এনার্জি আছে? তুই পরিষ্কার ভাবে দেখতে পারবি ওই হাওয়া যদি যে কোনো কিছুতে লাগে, সাপোজ একটা ট্রেড মিলে লাগলো, বন 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 করে ঘুরতে শুরু করে দিল। কেমন করে ঘুরলো? কারণ ওই হাওয়ার মধ্যে এনার্জি ছিল। ওয়ান সেকেন্ড এনার্জিটা কিন্তু ট্রান্সফার হচ্ছে। বুঝা গেছে ব্যাপারটা? তো কাইনেটিক এনার্জি কি? বাই ডেফিনিশন কাইনেটিক এনার্জি হচ্ছে the energy possessed by a body due to its motion. মোশনের জন্য যে এনার্জিটা একটা বডির, সেটাকে বলা হয় কাইনেটিক এনার্জি। কেমন? আচ্ছা, এবার যদি আমাকে বলে কাইনেটিক এনার্জির একটা এক্সপ্রেশন বার করো। কাইনেটিক এনার্জি তো আমি বুঝলাম, ঠিক আছে, কিন্তু আমাদের সায়েন্সে তো খালি এরকম গল্পগুজব করলে কিছু হয় না। আমাদের একটা ম্যাথমেটিক্যাল একটা ডেফিনিশন সবসময় লাগে। একটা ম্যাথমেটিক্যাল ডেফিনিশন ছাড়া আমরা ক্লিয়ারলি আমাদের থটস গুলোকে এক্সপ্রেস করতে পারি না। তো কাইনেটিক এনার্জি যদি আমি একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন আমি যদি লিখতে চাই, তাহলে আমি কেমন করে লিখবো? দেখ, কাইনেটিক এনার্জি তো বেসিক্যালি আমরা একটা সিচুয়েশন অ্যাজিউম করছি। আমরা আমাদের টার্গেটটা কি না, কাইনেটিক এনার্জির একটা এক্সপ্রেশন বার করা। তো কাইনেটিক এনার্জির আমরা এক্সপ্রেশন কি করে বার করব? আমরা একটা সিচুয়েশন কনসিডার করছি, যে সাপোজ একটা বল আছে যেটার মাস হচ্ছে m, ঠিক আছে? এটা কিছু একটা স্পিড দিয়ে যাচ্ছে, সাপোজ একটা ভেলোসিটি v দিয়ে যাচ্ছে একটা অবজেক্ট। বোঝা গেছে ব্যাপারটা? এটা কিন্তু ডেরিভেশনটা আসতে পারে, এক্সামে কিন্তু আসতে পারে। এবার আমি মানছি, এটা আমি কি করব ভালো করে বোঝ। একটা অবজেক্ট মুভ করছে, মোশনে আছে, তার যে এনার্জিটা, যেটাকে আমি কাইনেটিক এনার্জি বলছি, আমি সেটার একটা এক্সপ্রেশন বার করার চেষ্টা করব। তো আমি সাপোজ মেনে নিচ্ছি একটা অবজেক্ট ইউ ভেলোসিটিতে চলছিল কনস্ট্যান্ট। এবার আমি মাঝে হঠাৎ করে এর উপর একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, এবং এই ফোর্স অ্যাপ্লাই করার জন্য এটা কিছুটা দূরে গেল, সাপোজ এস ডিসটেন্স সাপোজে দূরে গেল, ঠিক আছে? আর ফোর্স অ্যাপ্লাই করেছি ন্যাচারালি, তো এর একটা ফাইনাল ভেলোসিটি হয়ে যাবে, অ্যাক্সেলারেটেড হয়েছে, তো ভেলোসিটিটা তো চেঞ্জ হবে ফোর্স অ্যাপ্লাই করলে। এবার এই পুরো পর্যায়টার মধ্যে এখানে যে ওয়ার্ক ডান হয়েছে, এইখান থেকে যে এইখানে যে ওয়ার্ক ডান যে হয়েছে, এখান থেকে এখানে ওয়ার্ক ডানটা আমি বলতে পারি ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। পারি তো? এটার মাস যদি আমি m ধরে নিই, এই বলটার মাস, তাহলে ফোর্স হবে হচ্ছে মাস ইনটু অ্যাক্সেলারেশন, আর তোর কাছে আছে ডিসপ্লেসমেন্ট। এবার ভেবে দেখ, তোর এই ভেলোসিটি আর ডিসপ্লেসমেন্ট আর অ্যাক্সেলারেশনকে রিলেট করে একটা ইকুয়েশন, v স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as, না? তাই তো? তাহলে আমি s কে লিখতে পারবো v স্কয়ার মাইনাস u স্কয়ার বাই 2a। এই s টা এখানে প্লাগ ইন করে দে, তাহলে তোর কাছে হচ্ছে ma ইনটু v স্কয়ার মাইনাস u স্কয়ার বাই 2a। বোঝা গেছে? a কেটে গেল, তোর কাছে দেখ হাফ m ইনটু v স্কয়ার মাইনাস u স্কয়ার আসলো। এটা হচ্ছে তোর ওয়ার্কটা, নেট ওয়ার্কটা। এবার সাপোজ আমি মানছি যে এটা রেস্ট থেকে স্টার্ট করছে, সাপোজ ইনিশিয়াল ভেলোসিটি এর 0, এর যদি ইনিশিয়াল ভেলোসিটি 0 হয়, তাহলে ওয়ার্ক ডান দেখেছিস হাফ mv স্কয়ার হচ্ছে আমার। তার মানে কি, আমি যদি একটা অবজেক্টকে 0 থেকে v ভেলোসিটিতে আনতে চাই, তাহলে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে হাফ mv স্কয়ার। এই যে আমি কাজটার উপরে করছি, এটাই তো এর কাইনেটিক এনার্জি হিসাবে স্টোর হয়ে যাচ্ছে, না? এটাই তোর কাইনেটিক এনার্জি হিসাবে ফর্মটা পাচ্ছে। আরে আমি এর উপরে ফোর্সে লাগাচ্ছি, আমি তো একটা এনার্জি এর উপরে অ্যাপ্লাই করছি রে বাবা। সেই এনার্জিটা কিভাবে ট্রান্সফর্ম হচ্ছে? সেই এনার্জিটাতে ওর ভেলোসিটি বাড়ছে।
ওর কাইনেটিক এনার্জি বাড়ছে। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে ফাইনালি যদি আমি বলি, যে কোনো একটা অবজেক্ট, an object moving with velocity v, of course mass m, has kinetic energy half mv square. এতক্ষণ ধরে আমি কি ডিসকাস করলাম ভাই? বস্তু চলমান, তখন ওর যে এনার্জি, সেটার একটা রূপ হচ্ছে কাইনেটিক এনার্জি। তো যে কোনো একটা চলমান বস্তুর যে এনার্জিটা, সেটাকে আমরা বলি কাইনেটিক এনার্জি। মোশনের জন্য যে এনার্জিটা রেজাল্ট করে সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি। আর সেটাকে আমরা ডিরাইভ করলাম, কাইনেটিক এনার্জি একটা অবজেক্ট, অফকোর্স মোশনে আছে মানে একটা ভেলোসিটি থাকবে। তো যদি একটা অবজেক্ট যার মাস m, সে যদি v ভেলোসিটি নিয়ে যায়, তাহলে তার কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ mv স্কয়ার। এটা ভালো করে মনে রাখবি, এটারই ডেরিভেশন আমি করলাম। সো কাইনেটিক এনার্জি আমি বলতে পারি হাফ mv স্কয়ার। কার? এমন একটা অবজেক্টের যার মাস m আর যে ভেলোসিটি v নিয়ে মুভ করছে। তাহলে আমাকে বলতো, একটা কোশ্চেন যদি আমি তোদের সলভ করতে দিই এখন। an object of mass 15 kg, এনার্জির ইউনিট কি? এনার্জির ইউনিট কি? আরে এনার্জিরই তো ইউনিট জুল রে বাবা, আমি তো এতক্ষণ ধরে তাই ডিসকাস করে যাচ্ছি। এনার্জির ইউনিট জুল, ওয়ার্ক ডান এক ধরনের এনার্জি। ওয়ার্ক ডান করছিস, কাজ করছিস একটা এনার্জি দিয়ে, এতক্ষণ ধরে আমি ব্যাক করে যাচ্ছি। যে কোনো এনার্জির তোর ইউনিট হবে জুল। যে কোনো এনার্জি, ইলেকট্রিক্যাল এনার্জি, লাইট এনার্জি, কাইনেটিক এনার্জি, পটেনশিয়াল এনার্জি, কেমিক্যাল এনার্জি, হিট, সব এনার্জির ইউনিট হবে জুল। মাথাটা এত মোটা কেন? হোয়াট আই এক্সপেক্ট বেটার, হোয়াট ইজ দ্য কাইনেটিক এনার্জি? এগুলো তোরা এখন বুঝবি না, বাট এগুলোর বিশাল বড় বড় অ্যাপ্লিকেশন আছে এসবের। কাইনেটিক এনার্জি পসেসড বাই দ্য অবজেক্ট, একটা অবজেক্ট যে 15 কেজি যার মাস আর যার ভেলোসিটি 4 মিটার পার সেকেন্ড স্পিডে যাচ্ছে, তার কাইনেটিক এনার্জি কত হবে? কাইনেটিক এনার্জি কত হবে সেটা আমাকে ক্যালকুলেট করে বল। দেখ, একটা অবজেক্টের ভেলোসিটি থাকা মানেই ওর কোনো না কোনো কাইনেটিক এনার্জি আছে। কাইনেটিক এনার্জিটা হচ্ছে হাফ mv স্কয়ার। তাহলে হাফ ইনটু মাস হচ্ছে 15, ভি স্কয়ার মানে 4 ইনটু 4। এসআই ইউনিট কখনো ভুলবি না, 2 2 জার 4, তো এটা 120 জুল হচ্ছে কাইনেটিক এনার্জি। বোঝা গেছে? একটা কোশ্চেন কর, এটা একটু বুদ্ধি করে করবি। an object of mass 5 kg was pulled by a force from the initial velocity of 10 meter per second. The velocity of the object became 20 meter per second. Find the work done to increase the velocity from দিব না, এই সিচুয়েশনটাতে সলভ করা আছে। এটা কোশ্চেনটা বুঝতে পেরেছিস? একটা অবজেক্ট আছে 5 কেজি, সেটাকে একটা ফোর্স দিয়ে পুল করা আছে, টানা হচ্ছে। অফকোর্স তোর প্রথমে শুরুতে 10 মিটার পার সেকেন্ডে মুভ করছিল, ফোর্স দিয়ে আমি টানলাম কিছুক্ষণ, ওর 20 মিটার পার সেকেন্ড স্পিড হলো। এবার এই যে স্পিডটা বাড়লো, আমাকে অফকোর্স একটা এনার্জি দিতে হয়েছে, একটা কাজ করতে হয়েছে, ওয়ার্ক ডান এর উপরে করতে হয়েছে। সেই ওয়ার্ক ডানটা কত আমি বার করতে বলেছি, কতটা এনার্জি আমাকে দিতে হয়েছে এর ভেলোসিটিটা 10 মিটার পার সেকেন্ড থেকে 20 মিটার পার সেকেন্ডে করার জন্য। একটা ফোর্স দিয়ে টানা হয়েছে, আগের থেকে 10 মিটার পার সেকেন্ডের ভেলোসিটি ছিল, ফাইনালি ভেলোসিটি 20 মিটার পার সেকেন্ড হয়েছে।
কতখানি কাজ করতে হয়েছে এই ভেলোসিটিটাকে 10 মিটার পার সেকেন্ড থেকে 20 মিটার পার সেকেন্ড করার জন্য। তো অবভিয়াসলি কোনো এনার্জি না দিয়ে আমি এর ভেলোসিটি ইমপ্রুভ করতে পারবো না, ইনক্রিজ করতে পারবো না। তো নিশ্চয়ই আমাকে কিছু না কিছু একটা ওয়ার্ক ডান, একটা কাজ করতে হয়েছে। সেটা আমি কি করে বার করব? কাইনেটিক এনার্জির কনসেপ্ট জানিস? তো শুরুর সিচুয়েশনে কাইনেটিক এনার্জি বার কর, 1/2 × 5 × 10 × 10 জুল, তাহলে এটা আসছে 250 জুল। শুরুর সিচুয়েশনে কাইনেটিক এনার্জি এটা। ফাইনাল সিচুয়েশনে কাইনেটিক এনার্জি বের কর। ফাইনাল সিচুয়েশনে কাইনেটিক এনার্জি কত? 1/2 × 5 × 20 × 20 জুল, তাহলে 2 10s are 20। তাহলে এখানে তুই দেখবি তোর 1000 জুল হচ্ছে। তাহলে বেসিক্যালি তোর 250 জুল আগে এনার্জি ছিল কাইনেটিক এনার্জি, এখন 1000 জুল হয়ে গেছে। কোথার থেকে তৈরি হতে পারে না এনার্জি? তাহলে নিশ্চয়ই এটাকে অ্যাড করা হয়েছে। কেমন করে অ্যাড করা হয়েছে? ওয়ার্ক ডান করে, আমি কাজ করে অ্যাড করেছি এটার উপরে, আমি যে ফোর্সটা লাগিয়েছিলাম এটার উপরে সেটা দিয়ে। তাহলে কাজ ওয়ার্ক ডান কত করা হয়েছে? এই ফাইনাল কাইনেটিক এনার্জি মাইনাস ইনিশিয়াল কাইনেটিক এনার্জি। তাহলে ওয়ার্ক ডান হচ্ছে ফাইনাল কাইনেটিক এনার্জি মাইনাস ইনিশিয়াল কাইনেটিক এনার্জি। তাহলে ফাইনাল কাইনেটিক এনার্জি হচ্ছে 1000 জুল মাইনাস ইনিশিয়াল কাইনেটিক এনার্জি হচ্ছে 250 জুল। তাহলে 750 জুল হচ্ছে তোর ওয়ার্ক ডান। বোঝা গেছে ব্যাপারটা? কোশ্চেনটা বুঝতে পেরেছিস কেমন করে অ্যাপ্রোচ করা হয়েছে? তো যখন তোকে বলবে এরকম করে ভেলোসিটি বাড়িয়ে দেওয়া হয়েছে, তো কতখানি তোর এখানে কাজ করতে হলো আমাকে, তখন এটা দেখবি যে কাইনেটিক এনার্জি কতখানি বাড়লো। কাইনেটিক এনার্জি যতখানি বাড়ছে ততখানি আমি এনার্জি অ্যাড করেছি, ততখানি আমি কাজ করেছি এর উপরে। এই টাইপের প্রবলেম আসলে তৎক্ষণাৎ করার ক্যাপাসিটি রাখতে হবে। আরেকটা কোশ্চেন কর, 2 মিনিট দিব, 1 ফোঁটা বেশি দিব না টাইমার। প্লাস 250 করার কোনো মানেই হয় না। তোর কাছে 1000 টাকা এখন আছে, আগে তোর কাছে 250 টাকা ছিল, তো তোর কাছে কত টাকা বাড়লো? 1000 প্লাস 250। একটু বুদ্ধি লাগালেই বুঝতে পারিস। of an object is halved while its velocity is doubled. Find the change in kinetic energy. বের কর। কাইনেটিক এনার্জি কিভাবে চেঞ্জ হবে যদি একটা অবজেক্টের মাসকে আমি হাফ করে দিই আর ওর ভেলোসিটিটা ডবল করে দিই? তো দেখ, আমি অবজেক্টটার মাস মেনে নিলাম m, ভেলোসিটি মেনে নিলাম v। তো ইনিশিয়ালি কাইনেটিক এনার্জি কত ছিল? 1/2 mv²। নেক্সট এবার কি করা হলো? মাসটাকে তোর আধা করে দেওয়া হলো, ভেলোসিটিটাকে ডবল করে দেওয়া হলো। তাহলে ফাইনালি কাইনেটিক এনার্জিটা কত হচ্ছে? 1/2 ইন্টু মাসটা m/2 হয়ে যাচ্ছে আর ভিটা 2v² হয়ে যাচ্ছে। তাহলে যদি এটা সলভ করিস, m/2 ইন্টু তোর এখানে 2v² মানে 4v², তো 2 2s are 4, তাহলে এটা হচ্ছে 2 ইন্টু 1/2 mv²। তার মানে 2 ইন্টু কাইনেটিক এনার্জি ইনিশিয়াল। তাহলে তোকে এভাবে ভাষাটা বলতে হবে যে দ্য কাইনেটিক এনার্জি বিকামস টুয়াইস অফ ইটস ইনিশিয়াল ভ্যালু। বোঝা গেছে? যদি ভেলোসিটিটাকে আমি ডবল করে দিই, দ্য কাইনেটিক এনার্জি বিকামস টুয়াইস অফ ইটস ইনিশিয়াল ভ্যালু, দ্বিগুণ হয়ে গেছে ইনিশিয়াল ভ্যালুর থেকে। ঠিক আছে, এটা হচ্ছে কাইনেটিক এনার্জি ফাইনাল। এই টাইপের প্রবলেম টুকটাক থাকতে পারে এদিক ওদিকে। তো মোটামুটি কাইনেটিক এনার্জি রিলেটেড যতগুলো প্রবলেম, এর বাইরে আর কিছু থাকবে না বেশি, এরকমই সব হবে। বুঝতে পেরেছিস ব্যাপারটা? রূপালী মাথায় ঢুকেছে? আচ্ছা, এবার হচ্ছে মোটামুটি আমরা তাহলে একটা ফর্ম পড়লাম মেকানিক্যাল এনার্জি, যেটা হচ্ছে কাইনেটিক এনার্জি। তাহলে এবার বাকি আছে আমাদের পোটেনশিয়াল এনার্জি বোঝা। পোটেনশিয়াল এনার্জির কনসেপ্টটা বোঝা খুবই দরকার, কারণ বিভিন্ন জায়গায় এই পোটেনশিয়াল এনার্জির কনসেপ্টটা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি থাকে। তো তোর কাছে আছে পোটেনশিয়াল এনার্জি। তো পোটেনশিয়াল এনার্জি কি জিনিস?
পোটেনশিয়াল এনার্জি হচ্ছে এমন এনার্জি যেটা একটা অবজেক্টের মধ্যে স্টোর করা থাকে। বুঝে দেখ, ব্যাপারটা ভালো করে বোঝ। যখনই আমি এনার্জি একটা অবজেক্টের মধ্যে স্টোর করছি, স্টোরড ফর্মে রাখছি, সেটা হচ্ছে ওর পোটেনশিয়াল এনার্জি। তাহলে যদি তুই ডেফিনিশন হিসেবে বলিস, যেমন যেমন পোটেনশিয়াল এনার্জি মানে এই যে এই পেনটাকে আমি এখানে তুললাম, এখানে ছেড়ে দিলেই কিন্তু এটা কাইনেটিক এনার্জি গেইন করতে থাকবে। কেমন করে? কারণ এই হাইটে আমি যে উঠালাম একে, এর মধ্যে অলরেডি একটা স্টোরড এনার্জি ছিল, স্টোরড এনার্জি যেটা কোনো মোশন ছিল না। আমি যখনই ছেড়ে দিলাম তখনই যে স্টোরড এনার্জিটা যেটা ছিল সেটা তোর কাইনেটিক এনার্জির ফর্মে রূপান্তরিত হলো। ঠিক ওরকম করে সাপোজ তুই একটা তীর নিচ্ছিস, তীর এরকম করে তীরটাকে একদম স্ট্রেচ করছিস, টানছিস, যত জোরে টানবি তত স্পিডে তীরটা বাড়াবে। কেমন করে? কেন? কারণ তুই যত জোরে টানছিস তুই ততটাই এর মধ্যে এনার্জি স্টোর করে দিচ্ছিস, তুই ততটাই এর মধ্যে এনার্জি স্টোর করে দিচ্ছিস। এবং এই যে স্টোরড ফর্মের যে এনার্জিটা, যে এনার্জিটা এভাবে স্টোর হওয়া থাকে, সেই এনার্জিটাকে বলা হয় পোটেনশিয়াল এনার্জি। বোঝা গেছে ব্যাপারটা? তো পোটেনশিয়াল এনার্জির গল্পটা তোর ভালো করে ক্লিয়ার? পোটেনশিয়াল এনার্জি জিনিসটা কি কেউ আমাকে বুঝা। পোটেনশিয়াল এনার্জি যদি তুই ডেফিনিশন লিখিস, ইট ইজ দি stored energy because of the position or configuration of an object. তো পোটেনশিয়াল এনার্জিটা হচ্ছে যেটাকে আমি স্টোর করি বা যেটা স্টোর হয়ে থাকে। বিভিন্ন ধরনের এক্সাম্পল আছে, যেমন এই যে বললাম, এটা একটা ধনুক নিয়ে নে, একটা ধনুকের মধ্যে তুই যখন স্ট্রেচ করবি বসে একটা তীরকে, তখন এই তীরের মধ্যে যে এনার্জিটা স্টোর হবে সেটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। নাহলে ছাড়লে কোনো স্পিড নিয়ে যেতেই পারতো না, এনার্জি লাগবে তো একটা স্পিড নিয়ে যাওয়ার। সেই এনার্জিটা তুই স্টোর করে দিচ্ছিস এই বোটাকে এরকম টান টান করে। ঠিক ওরকম তুই যখন একটা অবজেক্টকে ওপরে তুলে আনছিস তখন তুই এর মধ্যে এনার্জি দিচ্ছিস যেটা এর মধ্যে স্টোর হয়ে থাকছে, স্টোরড ফর্মে। যখন তুই অবজেক্টটাকে ছাড়ছিস তখনই এটা কাইনেটিক এনার্জির ফর্ম নিচ্ছে। বা ধর এরকম একটা তোর স্প্রিং টাইপ স্ট্রাকচার, তোর কাছে স্প্রিং আছে, একটা স্প্রিং দিয়ে তুই একটা অবজেক্টকে কানেক্ট করছিস, তো স্প্রিংটাকে যত কম্প্রেস করবি তত তোর পোটেনশিয়াল এনার্জি স্টোর হবে এই অবজেক্টটার মধ্যে। কেমন করে বুঝবি? যখন তুই ছেড়ে দিবি তখন টুইং করে পোটেনশিয়াল এনার্জিটা টুক করে অবজেক্টটা মুভ করা শুরু করে দেবে, মোশনে যাবে। তো আগের থেকে এনার্জি এর মধ্যে স্টোর করা ছিল বলেই এখন কিন্তু সেই অবজেক্টটা মোশনের কেপেবল হচ্ছে। তো এটাকে বলা হয় পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জি এক ধরনের এনার্জি যেটাকে আমরা মানে যেটা স্টোর হয়ে থাকে একটা অবজেক্টের মধ্যে। বুঝতে পেরেছিস ব্যাপারটা? ঠিক আছে, ক্লিয়ার এটুকু? আচ্ছা, এবার একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস এই পোটেনশিয়াল এনার্জি নিয়ে আমি যদি বলি, একটা আমি কেস কনসিডার করছি। ক্লাস 11-এ যখন তোরা উঠবি, তোরা স্প্রিং কে যখন স্ট্রেচ বা কম্প্রেস করবি তখন কতটা এনার্জি স্টোর হচ্ছে সেটা তোরা বুঝবি। আপাতত এইটাতে তোর একটা মানে অবজেক্ট একটা হাইটে উঠালে কতখানি এনার্জি স্টোর হচ্ছে সেটার আমরা একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন বার করার চেষ্টা করব। তো সাপোজ একটা অবজেক্ট আছে তোর কাছে, একটা অবজেক্ট আছে এরকম, এই অবজেক্টটার মাস হচ্ছে m, অবজেক্টটার মাস হচ্ছে m। তুই এটাকে উপরে উঠালি, মানে নিচ থেকে তুই এটাকে উপরে উঠালি হাইট h এ, তাহলে এর মধ্যে পোটেনশিয়াল এনার্জি কতটা স্টোর হবে এটা আমি কি করে বুঝবো? ঠিক যেমন তোর কাইনেটিক এনার্জি আমি দেখেছিলাম যে কাইনেটিক এনার্জি শুরুতে এত ছিল, শেষে এত হলো, তাহলে এতখানি আমি এনার্জি ঢেলেছি এর মধ্যে, এতখানি আমি ওয়ার্ক করেছি, এতখানি কাজ করেছি এর উপরে। ঠিক সেইভাবে আমি এখানে পোটেনশিয়াল এনার্জির কনসেপ্ট আনবো। পোটেনশিয়াল এনার্জি কি না, আমি এই অবজেক্টটাকে আমি গ্রাউন্ড থেকে আমি এই হাইট h এ উঠাতে আমি কতখানি ওয়ার্ক ডান করেছি, যতখানি আমি ওয়ার্ক ডান করেছি সেটা এর মধ্যে অ্যাজ পোটেনশিয়াল এনার্জি স্টোর হয়ে থাকবে। এই যে স্টোরড ফর্মটা, এটাকে আমরা বলবো পোটেনশিয়াল এনার্জি। তো চল আমরা এটাকে নিয়ে একটু ঘাটাঘাটি করি। তবে বেসিক্যালি তোর এখানে দেখ, যদি তুই ভালো করে যদি তুই ব্যাপারটাকে দেখিস,
এই একটা অবজেক্ট তোর কাছে, এটা তুই এই নিচ থেকে উপরে আনতে তোর গ্র্যাভিটেশনাল ফোর্সের এগেইনস্টে তোকে কাজ করতে হচ্ছে। তো তুই এটাকে কোনো স্পিড দিয়ে আনবি না, এটাকে তুই ধীরে 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 আনবি। ধীরে ধীরে তখনই আনতে পারবি যখন এক্স্যাক্টলি এই ফোর্সটা উপরে লাগাবি। ভালো করে বোঝ ব্যাপারটা। এই একটা অবজেক্ট যার মাস m, তার উপরে গ্র্যাভিটেশনাল ফোর্স কত লাগে? একটা মাস m আছে তোর কাছে, এর উপরে গ্র্যাভিটির জন্য কত ফোর্স লাগে নিচে? mg। তো তুই যখন ঠিক mg ফোর্স যখন তুই উপরে দিবি তখনই এটাকে তুই তুলতে পারবি। এর থেকে একটু হালকা বেশি ফোর্স দিলে এটা উঠে যাবে উপরে। তো থ্রু আউট তুই mg ফোর্স দিচ্ছিস, তুই mg ফোর্স দিতে 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 এটাকে হাইট h অবধি এনেছিস এই ডাইরেকশনে। তাহলে তোর যে ওয়ার্ক ডান, তুই যেটা করেছিস ওয়ার্ক ডান, সেটা হচ্ছে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। ফোর্স হচ্ছে তোর mg তুই লাগাচ্ছিস, ডিসপ্লেসমেন্ট হচ্ছে h। এই গোটা ওয়ার্ক ডানটা এর মধ্যে স্টোর হয়ে যাবে কি ফর্মে? না, পোটেনশিয়াল এনার্জির ফর্মে। তাহলে একটা অবজেক্ট, an object of mass m at a height h above the surface has a potential energy of mgh। বোঝা গেছে ব্যাপারটা? একটা অবজেক্টের মাস, গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন তোরা জানিস, আর যে হাইটে আছে সেটাকে তুই ক্যালকুলেট করলেই তুই পেয়ে যাবি যে কতখানি এর পোটেনশিয়াল এনার্জি। এটুকু বোঝা গেছে কনসেপচুয়ালি ব্যাপারটা? কনসেপচুয়ালি বোঝা গেছে ব্যাপারটা? তো যদি তোকে আমি বলি, কথা বলবো, বল। এগুলো আমার বইতে না কিছু নাই। ও ডাজ নট ম্যাটার, এখান থেকে শিখে নে। পেজটাই নাই। ঠিক আছে, কোনো চাপ নাই। এবার দেখ, একটা অবজেক্ট আছে। পেজ নাই। আরে আমি এখানে পড়াচ্ছি তো, তোর এখন বইয়ের কোনো দরকার নাই তো। একটা অবজেক্ট আছে, আমি পাঠিয়ে দেবো বই, তোর চাপ নাই। একটা অবজেক্ট আছে যার মাস হচ্ছে 5 কেজি। তো এইটাকে যদি আমি তুলি একটা হাইটে 10 মিটার উপরে যদি আমি তুলি, এর পোটেনশিয়াল এনার্জি কত হবে? কিছুই নাই এটাতে। পোটেনশিয়াল এনার্জি হচ্ছে mgh, মাস হচ্ছে 5g10 আর h হচ্ছে 10, এত জুল। তাহলে 500 জুল হচ্ছে এর পোটেনশিয়াল এনার্জি। হয়ে গেল। g10 কোথায় লেখা আছে? যদি না বলে দেওয়া থাকে g কে 10 নিয়ে সলভ করবি। ও 500 ডাজ নট ম্যাটার, 9.8 নিলেও ঠিক আছে, 10 নিলেও ঠিক আছে, ডাজ নট ম্যাটার। কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা ম্যাটার করে। এবার যদি তোকে আমি বলি আরেকটা কোশ্চেন কর। an object was raised to a certain height from the ground। একটা অবজেক্টকে নিচ থেকে উপরে তোলা হলো। if its potential energy is 600 joules and the mass of the object is 4 kg, find the height up to which it is raised। তাড়াতাড়ি সলভ করে এটা। কোশ্চেনটা ক্লিয়ার? এখানে বলছে একটা অবজেক্ট আছে 4 কেজির, যেটাকে একটা হাইট h অবধি তোলা হয়েছে। আমি ধরে নিলাম হাইটটা h। পোটেনশিয়াল এনার্জি বলেছে 600 জুল। পোটেনশিয়াল এনার্জি মানে m ইনটু g ইনটু h, এটাই 600 বলে দিয়েছে। তো কাটাকুটি করলে হাইট তোর চলে আসছে 15 মিটার। মানে তুই বলে দিবি যে এত মিটার যদি উপরে উঠায় তাহলে এনার্জিটা এর মধ্যে এতখানি স্টোর হবে। এরকম টাইপেরই বিভিন্ন রকমের কোশ্চেন এই পোটেনশিয়াল এনার্জির আন্ডারে আসবে। একটা জিনিস মনে রাখা খুব দরকার, এবং এই পয়েন্টটাকে আমি স্টার মার্ক করে দিচ্ছি, এটা এতটা ইম্পর্টেন্ট পয়েন্ট। পোটেনশিয়াল
energy only depends on the initial and final position of the object and not the path in between. এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। এটার মানে কি? এটার মানে তোর কাছে একটা অবজেক্ট আছে, তুই এটাকে এতটা হাইটে আনতে চাস, তুই এটাকে সোজা আন কিংবা এরকম বেঁকিয়ে তেড়িয়ে আন কিংবা এরকম করে ঘুরে ফিরে আন, ডাজ নট ম্যাটার। কোন পাথ দিয়ে তুই নিয়ে যাবি ডাজ নট ম্যাটার। ম্যাটার করে কি যে প্রথমে কোথায় ছিল আর ফাইনালি কোথায় আছে। বোঝা গেছে ব্যাপারটা? আচ্ছা, তো এই টাইপের অনেক রকমেরই প্রবলেম তোরা করতে পারবি এর উপরে। আজকে আমি কনসেপচুয়ালি এতটুকুই রাখতে চাই। এর পরের দিন আমাদের মোটামুটি চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। এরপর পরের দিন আমরা এই পোটেনশিয়াল আর কাইনেটিক এনার্জির মধ্যে যে ইন্টার কনভার্সনটা আমরা সেটা নিয়ে গল্প করব। সেটা খুবই একটা ইন্টারেস্টিং টপিক প্লাস একটা ইম্পর্টেন্ট টপিকও। সাপোজ আমি তোকে বলছি একটা অবজেক্ট আছে এরকম, এটা হচ্ছে 5 মিটার হাইট। এই অবজেক্টটাকে তোলা হলো, এই অবজেক্টটা হচ্ছে 10 কেজি মাস, এটাকে তোলা হলো 5 মিটার উপরে। আমি যদি বলি এর পোটেনশিয়াল এনার্জি কত, কি বলবি? কি কোশ্চেন? কি কোশ্চেন হচ্ছে এই একটা ধর এরকম একটা স্ল্যাব আছে, এর উপরে তোর আরেকটা কিছু একটা এরকম স্ট্রাকচার তৈরি করা, ধর একটা বিশাল উঁচু একটা সিঁড়ি বা একটা দেওয়াল, ধর এর উপরে তোর একটা অবজেক্ট রাখা আছে 10 কেজি। এইবার আমি যদি এই অবজেক্টটাকে এখান থেকে তুলে যদি 5 মিটার উপরে আমি উঠাই, তাহলে এর পোটেনশিয়াল এনার্জি কত? এটা হচ্ছে তোদের কোশ্চেন। হাইট প্লাস করে দিয়েছে দুটো। কেন? তুই তো এইখান থেকে 5 মিটার উঠালি, তুই কেন প্লাস করলি? ওই তো নিচে তো 5 মিটার আগে ছিল। তো এটা তো যত ইচ্ছা হতে পারে, এর নিচে আরো 10 মিটার হতে পারে। এইখানে হচ্ছে এই জিনিসটা একটু বুঝতে হবে। পোটেনশিয়াল এনার্জি একটা অবজেক্টের কি, সেটা আমরা তখনই ডিফাইন করতে পারি যখন আমরা ইনিশিয়াল আর ফাইনাল পজিশন জানি। আমি যদি বলি যে পোটেনশিয়াল এনার্জি এই লেভেলের রেসপেক্টে, পোটেনশিয়াল এনার্জি এর রেসপেক্টে যদি আমি বলি, তাহলে এটা হবে মাস ইনটু জি ইনটু এইচ 5 মিটার। যদি আমি বলি এই লেভেলের রেসপেক্টে পোটেনশিয়াল এনার্জি কত, তাহলে কিন্তু 10 ইনটু তোর 10 ইনটু 10 হবে। বুঝতে পেরেছিস ব্যাপারটা? এটা খুব ইম্পর্টেন্ট। যখন আমি পোটেনশিয়াল এনার্জি বলছি তখন আমি হাইটটা বলেছি যে এর রেসপেক্টে কত, এর রেসপেক্টে কত, সেটা এমজিএইচ। কিন্তু আদারওয়াইজ পোটেনশিয়াল এনার্জি কিন্তু ভাবে ডিফাইন না। পোটেনশিয়াল এনার্জি ডিফারেন্সটা ডিফাইন্ড। বুঝতে পেরেছিস? মানে এখান থেকে এখানে পোটেনশিয়াল এনার্জি কত বাড়বে সেটা ফিক্স। বুঝতে পেরেছিস? একটা পার্টিকুলার হাইটে এরকম আছে। তো এখানে একটা অবজেক্ট আছে, তুই এখান থেকে অবজেক্টটাকে উঠিয়ে আনবি, এইখানে কোথাও একটা রাখবি। তো তোর এখান থেকে এখানে উঠাতে যা পোটেনশিয়াল এনার্জি যতটা দরকার পড়বে, যতটা চেঞ্জ হবে পোটেনশিয়াল এনার্জির, সেটা কিন্তু ফিক্স, সেটা কারোর উপরে ডিপেন্ডেন্ট না। বুঝতে পেরেছিস? কারণ যেহেতু এই লেভেলের রেসপেক্টে বার করতে চাস, তাহলে এর পোটেনশিয়াল এনার্জি এই লেভেলের রেসপেক্টে আগে বার করলি, এটা ইনিশিয়াল হলো। ফাইনাল পোটেনশিয়াল এনার্জি এই লেভেলের রেসপেক্টে বার করলি, আলটিমেটলি তোর যে পোটেনশিয়াল এনার্জিটা চেঞ্জটা সেটা এইটুকুনেরই থাকছে না। তো আমরা সবসময় যেটা বেশি ভালো করে ডিফাইন করা থাকে টার্মটা, যেটা বেশি মিনিংফুল, সেটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি চেঞ্জটা। ঠিক আছে? যে কতটা পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ হচ্ছে। খালি পোটেনশিয়াল এনার্জি টার্মটার খুব ভালো মানে নেই। কেন বলতো? কারণ তুই লেভেল যে কোনো কিছু সেট করতে পারিস, যে কোনো কিছু। আমি একতলা বিল্ডিং করলাম, তুই গ্রাউন্ড ফ্লোর করলি, আরেকজন সম্পৃক্ত আন্ডারগ্রাউন্ড করলো, সবার আলাদা আলাদা নিজস্ব রেফারেন্স হতে পারে, তাই নয় কি? তো পোটেনশিয়াল এনার্জি টার্মটা অ্যাজ এ হোল মিনিংফুল না। কোন জিনিসটা মিনিংফুল? পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ কতটা, সেটা। বোঝা গেছে? এই পয়েন্টটাকে ভালো করে নিজের মধ্যে বসা, এই পয়েন্টটাকে ভালো করে মনে রাখ। এতটুকুই আজকে আমি ডিসকাস করছি এই চ্যাপ্টারে। কনসেপ্টগুলো ভালো করে রপ্ত কর এনসিইআরটি পড়ে।